কেটে গেছে ১৩টি বছর, এতদিনেও শেষ হয়নি ২১শে আগস্টের ভয়াল গ্রেনেড হামলা মামলার বিচার। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আশা খুব শিগগিরই নিষ্পত্তি হবে আলোচিত এই মামলা দুটির বিচার কাজ। এদিকে এত বছরেও বিভীষিকাময় ওই ঘটনার ক্ষত বয়ে বেড়াচ্ছেন অনেকেই। শরীরে স্প্লিন্টার নিয়ে কাটছে তাদের দুর্বিষহ জীবন। আশিকিন প্রিন্সের একটি রিপোর্ট। ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দিচ্ছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা। কেউ কিছু বুঝার আগেই ভয়াবহ গ্রেনেড হামলায় কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তে রক্তাক্ত হয়ে পড়ে জনসভা স্থল। ঘটনাস্থলে প্রাণ যায় বেশ কয়েকজনের, ক্ষতবিক্ষত হয় অনেকের শরীর। ওই ঘটনায় মৃত ভেবে ঢাকা মেডিকেলের সাদা কাপড় দিয়ে ঢেকে দেয়া হয় মহিলা লীগের এই নেত্রীকে, কিন্তু ভাগ্যগুণে বেঁচে যান তিনি। কোন রকম একটু ধরে বসলাম, বসে দেখি শুধু রক্ত আর রক্ত, স্যান্ডেল, ব্যাগ পরা, লাশ পড়ে রয়েছে, মানুষ চিৎকার পারতেছে। তবে ক্ষতবিক্ষত শরীরে বয়ে বেড়াচ্ছেন গ্রেনেডের স্প্লিন্টার। 350-400 লোক আছি, আমাদের একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করতেন, আমাদের একটা সুচিকিৎসা পেতাম। এই পর্যন্ত আমরা 10 থেকে 12 বার নাসিম ভাইয়ের বাঁচাতে গেলাম, তালিকা দিলাম, কিন্তু নাসিম ভাই এখন পর্যন্ত আমাদের একটা কর্মী ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করে দেননি। 13 বছর আগে নৃশংস হামলার ঘটনায় মামলা হয় দুটি। বিচারিক আদালতে যা নিষ্পত্তি হয়নি আজও। তবে এরই মধ্যে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শেষ হয়ে চলছে সাফাই সাক্ষ্য। দ্রুতই নিষ্পত্তি হবে আলোচিত মামলা দুটি, বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তার 4 জন ইন্সপেক্টর জেনারেল একের পর এক মামলার শুরু থেকে তদন্ত কার্যে পর্যন্ত ছিলেন। কেউ কিন্তু প্লেস অফ অকারেন্সও যান নাই। পুলিশের পক্ষ থেকে সেই সময় এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যাতে সত্যিকারভাবে আসামিরা ধরা পড়ে। তবে বিএনপি নেতাদের আইনজীবীরা বলছেন ওই ঘটনার সাথে জোট সরকারের কেউ জড়িত ছিল না। হঠাৎ মিটিং ওইখানে নেওয়ার কারণে অনেক তথ্য সরকারের কাছে বা যারা গোয়েন্দা সংস্থা ছিল তাদের কাছে ছিল না। কোনো সরকারই চায় না যে তিনি ক্ষমতা আছেন, তারা আমলে নিজেরাই এই ধরনের ঘটনা ঘটবে কি হয়। এই ধরনের জঘন্য কাজ যারা করেছে আমরা এখনো বিচার চেয়ে আগেও চেয়েছি। এই ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামি 52 জন। তবে অন্য দুটি মামলায় আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ এবং মুফতি হান্নানের ফাঁসি কার্যকর করা হয়েছে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার কার্যক্রম দ্রুত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১শে আগস্টের প্রথম প্রহরে শোক কর্মসূচির অংশ হিসেবে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে এই দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আ.আ.ম শরীফুদ্দীন সিদ্দিক। আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে আলোকশিখা নিয়ে ২৪ মিনিট অবস্থান করেন নেতাকর্মীরা। পরে সংগঠনটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। ২১শে আগস্ট মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে মিছিলটি 0 পয়েন্ট মোড়ে গিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। আমরা চাই অবিলম্বে এই তদন্ত সম্পন্ন করে যারা হত্যাকারী, যারা ষড়যন্ত্রকারী, যারা হুকুমদাতা সকলকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। এদিকে ২১শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। সকালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সেখানে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। পরে বক্তারা গ্রেনেড হামলার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে নাটোরেও একই দাবিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। এদিকে মাগুরায় ২১শে আগস্ট উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। শিরোনামে শুনছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা চলবে। আজকে সকালে মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ করে দিয়ে এই আদেশ দিয়েছেন আপিল বিভাগ। ফলে বিচারিক আদালতে এই মামলা চলতে আর কোনো বাধা নেই। রাষ্ট্রের 14 কোটি টাকার বেশি ক্ষতির অভিযোগে 2007 সালে বিএনপি চেয়ারপারসন সহ 13 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয় ওই বছরই। গেল বছর রিটটি খারিজ করে দেন আদালত।
এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেছিলেন বিএনপি চেয়ারপারসন। মামলাটি বর্তমানে বিচারিক আদালতে অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। ক্রিমিনাল প্রসিডিংটা চ্যালেঞ্জ করেছেন রিট জুরিসডিকশনে, কোনো আইনের ভাইরাস চ্যালেঞ্জ ছাড়াই। সেটাই আমাদের আর্গুমেন্টের বেসিস ছিল গতকাল। উই আর হ্যাপি যে আমাদের আর্গুমেন্টটা মাননীয় আদালত অ্যাকসেপ্ট করেছেন। রাষ্ট্র প্রধানমন্ত্রীর কাছে ফাইল যাবে ফাইনাল স্টেজে, উনি অ্যাপ্রুভ হিসাবে। দুর্নীতির কিছুই নেই এখানের মধ্যে। সম্পূর্ণ রাজনৈতিক কারণে 111 সরকার মাইনরিটি বাস্তবায়ন করার জন্য হামলা করেছে। 28 ঘন্টা পার হলেও স্বাভাবিক হয়নি টাঙ্গাইলের কালিহাতীতে ক্ষতিগ্রস্ত রেল সেতুটি। ঘটনার পর থেকে রেল কর্তৃপক্ষ সংস্কারের কাজ শুরু করলেও এখনো শেষ হয়নি। এতে ঢাকার সাথে বন্ধ রয়েছে দক্ষিণ ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল। আর এদিকে এক সপ্তাহের বেশি সময় পর লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামতে নেমেছেন স্থানীয় লোকজন। বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কুষ্টিয়ায় শহররক্ষা বাঁধের 50 মিটার এলাকা ধসে গেছে। বানের পানি শুধু মাথা গোজার ঠাঁই কেড়ে নেয়নি, ক্ষতিগ্রস্ত করেছে যোগাযোগ ব্যবস্থাও। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী নদীর উপর রেল ব্রিজের মাটি ধসের কারণে এখনো স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল। এতে চরম বিপাকে পড়েছেন দক্ষিণ ও উত্তরবঙ্গের মানুষ। যদিও রেলওয়ে কর্তৃপক্ষ বলছে মেরামতের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে, শিগগিরই শুরু হবে ট্রেন চলাচল। কাজ অলরেডি শুরু করছি এবং সিসি ক্রিপের কাজ শেষ হলে আমরা জাস্ট দয়েস বসাই দিব। এটা একটা টেম্পোরারি ব্রিজের মতো আর কি। এই দয়েস বসানোর পরে এর উপরে স্লিপার দিয়ে রেল লাইন লিঙ্কিং করে দেব। বানের তোরে লালমনিরহাট হাতীবান্ধার রেল লাইনের নিচের মাটি সরে সৃষ্টি হয় 20 ফুটের গর্ত। এরপর থেকে বুড়িমারির সাথে জেলার ট্রেন যোগাযোগ বন্ধ। এক সপ্তাহের বেশি সময় পার হলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় স্বেচ্ছাশ্রমে রেল লাইন সংস্কারে নেমেছেন এলাকাবাসী। রেল কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় হাতীবান্ধার সর্বস্তরের জনগণ স্ব-ইচ্ছায় এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এখানে কাজের উদ্যোগ নিয়েছে। মাদ্রাসার ছাত্ররা এবং এলাকাবাসী এখানে বাঁধ নির্মাণ করতেছি। এটা আমরা আগামী 48 ঘন্টার মধ্যে আমরা বেঁধে রেল চলাচলের উপযুক্ত করে ছেড়ে দেব। এদিকে উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে। যদিও নাটোরে বন্যার পানি ঢুকে পড়েছে সিংড়া উপজেলার বিদ্যুতের পাওয়ার হাউজে। এছাড়াও নওগাঁয় ছোট যমুনার পানি বাড়ায় প্লাবিত হয়েছে নতুন কয়েকটি এলাকা। আমার ধানও ডুবে গেছে, মাছও চলে গেছে। আমরা এখন বাড়ি ঘর আমাদের থাকা খুব কঠিন। টিউবওয়েল পানি খাওয়া যাচ্ছে না সেরকম ভাবে। অনেক টিউবওয়েলে পানি খাওয়াতে পারতেছে না, অনেক মনে করেন বাজার থেকে কিনে আনতেছে বা অন্য জনের পাশে এলাকা যারা ভালো আছে তাদের টিউবওয়েল থেকে খাচ্ছে। সড়ক ডুবে যায়, স্কুলে আসতে পারছে না, স্কুল বন্ধ হয়ে গেছে, ছেলে পেলে কেউ দিয়ে পাঠানো যাচ্ছে না। তো কুষ্টিয়ায় গড়াই নদীর পানি বেড়ে শহর রক্ষা বাঁধের বেশ কিছু অংশে দেখা দিয়েছে ধস। এছাড়া পদ্মার পানিতে ডুবে গেছে ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জের বেশ কিছু এলাকা। একই সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। সঞ্জিদা শান্তা, চ্যানেল 24। টাঙ্গাইলের কালিহাতী থেকে সরাসরি যোগ দিচ্ছেন হিরক গুণ। হিরক, বিকল্প পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবার কথা ছিল, সেটা শুরু হয়েছে কিনা? আর একটি বিষয় হচ্ছে যে গতকাল রেলের মহাপরিচালক তিনি বলেছিলেন যে 24 ঘন্টার মধ্যে এই রেল চলাচল তিনি স্বাভাবিক করবেন। 28 ঘন্টা পার হয়ে গেছে, আপডেট কি? যে আসলে এখন পর্যন্ত কিন্তু সেই ক্ষতিগ্রস্ত জায়গায় সেখানে কাজ চলছে। তবে যে জায়গাটি ধসে গিয়েছিল সেটি কিন্তু আসলে সংস্কার তারা কিন্তু সেখানে গার্ডার বসিয়ে বিকল্পভাবে তারা সেখানে কাজ করছে। তবে ইতিমধ্যে যে 6টি গার্ডার সেখানে আনা হয়েছিল সেই 6টি গার্ডার কিন্তু সেখানে স্থাপন করা হয়েছে। এখন সেখানে স্লিপার বসানোর কাজ চলছে। তবে আজকে দুপুরের মধ্যে সেখানে রেল চলাচল স্বাভাবিক হওয়ার কথা থাকলেও কিন্তু এখনো সেটি হয়নি, পুরোপুরি কাজ শেষ হয়নি। তবে রেলের কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে আজকে সেটি পুরোপুরি সংস্কার কাজ শেষ হতে প্রায় বিকাল অবধি লেগে যাবে। তারপরে কিন্তু আসলে উত্তর এবং দক্ষিণবঙ্গের সাথে ঢাকার যে রেল যোগাযোগ সেটি কিন্তু আসলে চালু হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে আজকে দুপুর 1টার দিকে কিন্তু রাজশাহী থেকে ছেড়ে আসা একটি সিল সিটি সেতু, সেই ক্ষতিগ্রস্ত সেতুর সেখানে উত্তর পাশে আসে এবং সেখান থেকে কিন্তু যাত্রী নামে পরে বিকল্পভাবে আবার সেতুর দক্ষিণ পাশে কিন্তু আরেকটি ট্রেন সেখানে থাকে। সেই ট্রেনটি যাত্রীদের নিয়ে ঢাকায় যায়। তবে বিকল্পভাবে
হবে এই শুধু এইটুকুই তারা করতে পেরেছে। তবে এখন পর্যন্ত কিন্তু সংস্কার কাজ চলছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে কাজের প্রায় অনেক অগ্রগতি হয়েছে, প্রায় সেই কাজটি প্রায় শেষ মুহূর্তে। এখন সেখানে স্লিপার বসানোর কাজ শেষ হচ্ছে এবং এই কাজ শেষ হলেই বিকাল নাগাদ তারা সেটি রেল চলাচল স্বাভাবিক করার একটি সম্ভাবনার কথা আমাদের জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বিকেল নাগাদ স্বাভাবিক হতে পারে। অনেক ধন্যবাদ হীরক গুণ, টাঙ্গাইলের কালিহাতী থেকে তিনি যোগ দিয়েছিলেন। এদিকে গড়াইয়ের পানি বেড়ে কুষ্টিয়ার শহর রক্ষা বাঁধের 50 মিটার এলাকা ধসে গেছে, হুমকিতে পড়েছে গ্রোয়েন বাঁধ। আমরা সেখানকার খবর সরাসরি জানতে চাই। শরীফ বিশ্বাস সেখান থেকে যোগ দিচ্ছেন। শরীফ, কিছু কার্যক্রম প্রশাসন হাতে নিয়েছে, কিছুক্ষণ আগে আপনার সাথে কথা হচ্ছিল, আপনি ওখানকার আপডেটটা আমাদেরকে জানান, পরিস্থিতি কি? আরবি আসলে দেশের উত্তর এবং মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি যখন উন্নতির দিকে, ঠিক তখনই কিন্তু কুষ্টিয়ার পদ্মা এবং পদ্মার যে প্রধান শাখা যেটি গড়াই নদী, সেই গড়াই নদী কিন্তু আগ্রাসী রূপ নিয়েছে। ঠিক আসলে এই আগ্রাসী রূপ নেওয়ার ফলে যেটি হয়েছে, কুষ্টিয়া শহর রক্ষা বাঁধ, বিশেষ করে কুষ্টিয়া শহরটি কিন্তু গড়াই নদীর পাড়েই অবস্থিত। সেই শহর রক্ষা বাঁধের যে 4 কিলোমিটার যে বাঁধ রয়েছে, সেই বাঁধের প্রায় 50 মিটার কিন্তু ধসে পড়েছে। এর ফলে কিন্তু কুষ্টিয়া শহর কিন্তু অনেকটাই হুমকির মুখে পড়েছে। এই ব্যাপারে কিন্তু তাৎক্ষণিক কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড যথেষ্ট পদক্ষেপ নিয়েছে বলে আমরা যেটি দেখতে পেয়েছি এবং তার নমুনাও কিন্তু আমরা পাচ্ছি। ঠিক এই মুহূর্তে প্রায় 5000 জিও ব্যাগ কিন্তু ফেলানোর প্রস্তুতি চলছে। আমার সামনেই সেই ব্যাগে কিন্তু বালি ভরাটের কাজ চলছে। আমার ঠিক আপনি দেখতে পাচ্ছেন, আমার ঠিক পেছনেই সেই কিন্তু ভাঙনের যেটি ধসে পড়েছে সেটি দেখা যাচ্ছে। এই ব্যাপারে আমি কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে গত 1 সপ্তাহ ধরেই কিন্তু কুষ্টিয়ার গড়াই এবং পদ্মার পানি কিন্তু আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে 24 ঘন্টায় কিন্তু এই গড়াই এবং পদ্মার পানি কিন্তু 5 থেকে 6 সেন্টিমিটার বৃদ্ধি পাচ্ছে। আসলে এই অবস্থায় কিন্তু চলতে থাকলে এলাকার মানুষ, কুষ্টিয়ার মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। খারাপই এবং কুমারখালী এলাকায় বন্যা পরিস্থিতিও আপনার কাছ থেকে এই মুহূর্তে জানা সম্ভব হচ্ছে না। আপডেট আমাদের হাতে সময় কম। অনেক ধন্যবাদ শরীফ আপনাকে। আমরা নাটোরের খবর একটু জানতে চাই। আপনাদেরকে কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে নাটোরের সিংড়া উপজেলার বিদ্যুৎ পাওয়ার হাউসে পানি ঢুকে পড়েছে। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেবাশিস কুমার। দেবাশিস, পানি বেড়েছে সেখানে, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা আপনাদের কি কোনো আশ্বস্ত করতে পারছেন যে তারা ঠেকাতে পারবেন? কারণ পুরো সিংড়া উপজেলার বিদ্যুৎ সাপ্লাই হয় এখান থেকে। আপনি বলুন শরীফ। আরবি, আমি কিন্তু এখানে আসার পরপরই কিন্তু কথা বলেছি বিদ্যুতের যে জিএম রয়েছেন পল্লী বিদ্যুতের বেলাল উদ্দিনের সঙ্গে। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, আমি যদি পেছনটা একটু দেখাই আপনাকে, যে পেছনে কিন্তু বালির বস্তা এবং পলিথিন দিয়ে চারদিকে কিন্তু বাঁধ দেওয়া হয়েছে এবং বাঁধটা রক্ষা করার জন্য কিন্তু সেখানে মোটর বসানো হয়েছে এবং মোটর থেকে কিন্তু কিছুক্ষণ পর পর পানিটা বের করে দেওয়া হচ্ছে। যেহেতু চারিদিকে অঞ্চল ডুবে গেছে এবং আত্রাই নদীর পানি বিপদসীমা 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার বিপদসীমা 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে হওয়ার ফলে কিন্তু এই অঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তারা যদি যেটা বলেন যে এইভাবে সেচের মাধ্যমে আসলে তারা চেষ্টা করছেন, কিন্তু কতক্ষণ তারা পারবেন এটা কিন্তু তারা বলতে পারছেন না। যদি এরকম ভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকে এবং 8-10 ইঞ্চি যদি পানি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু এই সাবস্টেশনটা আর রক্ষা করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়বে। বেলালউদ্দিন আমাকে জানিয়েছেন। এছাড়া জেলা প্রশাসক মহোদয় শাইনা খাতুন কিন্তু তিনি এখানে কিছুক্ষণ আগে এসেছিলেন, তিনি কিন্তু সরজমিনে এটা দেখে গেছেন এবং তিনি বলেছেন যে বালির বাঁধের পাশাপাশি আরো যদি অন্যান্য দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন। ফারাবি, এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ দেবাশিস। কিন্তু তারা এইভাবে কতক্ষণ চালাবেন নিশ্চয়ই আপনি আপডেটটা আমাদেরকে জানাবেন। বড় কোনো দুর্ঘটনা আসলে না ঘটুক সেই কামনা আমরাও করি।